হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন, সবাইকে ঈদ মোবারক। যাই হোক, আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে কিডনি ডে পালিত এবং স্বাস্থ্যকর কিডনি রক্ষণাবেক্ষণ এবং কিডনি রোগের লক্ষণ নিরূপণ করবেন কিভাবে, এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে সোমবার নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা এবং ঘন্টায় 20 থেকে 30 মাইল বেগে বাতাস এবং 50 মাইল পর্যন্ত দমকা হাওয়া প্রবাহিত হবে। আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। এই বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন। গভর্নমেন্ট শাটডাউনে এগিয়ে না এলে টিএসের পরিবর্তে আইস সদস্যদের এয়ারপোর্টে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প প্রশাসন এবং এই বিষয়ে কী হতে পারে, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। নিউ ইয়র্ক সিটি স্কুল জোনে 15 মাইল বেগে গাড়ি চালানোর যে আইন, এই আইনের কারণে জরিমানা থেকে নিস্তার পেতে করণীয় এবং নিরাপদ ড্রাইভিংয়ে আপনি কীভাবে করবেন, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে 24 মার্চ নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে পালন করা হবে বাংলাদেশ ডে, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, জনাব মোহাম্মদ আলী, আব্দুর রহিম হাওলাদার, সাংবাদিক শাহ সুমন এবং নিউজ আপডেট আজকে জানাবেন আরিফুর রহমান আরিফ। আপনাদের একটি বিষয় জানাতে চাই যে জনাব নাজমুল হাসান, উনি এখন হাসপাতালে আছেন, ওনার সাথে কথা হয়েছে আমার। উনি সোমবারে হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার সম্ভাবনা আছে। সো উনি এর মধ্যে রিকভারিতে উনি আছেন, ডাক্তাররা বলেছেন। উনি বলেছেন যে আপনারা সবাই তার জন্য দোয়া করার জন্য। হি ইজ ফাইন, হি ইজ স্টেবল এবং উনি সোমবারে হয়তো ছাড়া পাবেন হাসপাতাল থেকে, তারপরে হয়তো যে কোনো সময় উনি আমাদের সাথে যুক্ত হবেন। আর একটি বিষয় আপনাদের সাথে আলোচনা জানাতে চাই যে আমরা রমজান উপলক্ষে টাইম এক্সক্লুসিভ রাত 10টায় নিয়েছিলাম। নর্মালি আমরা 9টায় এয়ার করে থাকি, তো আমরা আশা করছি আগামী পরশুদিন থেকে রাত 9টা থেকে আবার প্রোগ্রাম শুরু করব, 9টায় নিয়ে আসবো আবার প্রোগ্রাম। বাট এই বিষয়ে যদি আপনাদের কোনো সুপারিশ থাকে আপনারা আমাদেরকে আমাদের ফেসবুক পেজে আমাদের জানাবেন, আমরা দেখব যে আপনাদের পরামর্শ কী আছে। বাট 9টার সময় আগামী পরশু থেকে আমরা রাত 9টায় এই প্রোগ্রাম আবার স্টার্ট করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন আরিফুর রহমান আরিফ। ধন্যবাদ আবু তাহের। সবসময় নিউজের আপডেট জানান জনাব নাজমুল হাসান। শারীরিক অসুস্থতার কারণে তিনি আপাতত নিউজ আপডেট দিচ্ছেন না, কিন্তু আমরা তার শারীরিক সুস্থতার জন্য দোয়া করছি এবং টাইম টেলিভিশন পরিবেশক সবাই দোয়া করছেন। আপনারা দর্শক এই মুহূর্তে যারা দেখছেন টাইম টেলিভিশন, সবাই আপনারা নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি শুরুতেই নিউজ আপডেট দেওয়া শুরু করছি। শুরুতেই বলবো সরকারি শাটডাউন এবং বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে এবং টিএসএ সংকটের একটি খবর আমাদের কাছে এসেছে। গত 36 দিন ধরে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট ডিএইচএস বাজেট পাশ না হওয়ায় আংশিকভাবে বন্ধ রয়েছে এয়ারপোর্টের নিরাপত্তা সহ সরকারের বিভিন্ন কার্যক্রম। এর প্রভাবে টিএসএ কর্মীরা বিনা বেতনে কাজ করা অনেকেই কাজে যোগ দিচ্ছেন না। বসন্তের ছুটির মৌসুমে যাত্রীরা বিমানবন্দরগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি ডেমোক্র্যাটরা সম্মত না হয় তাহলে সোমবার থেকে ইমিগ্রেশন ও কাস্টমস আইস এজেন্টদের বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হবে, এমন একটি খবরও আমাদের কাছে এসেছে। ইতিমধ্যে বিশ্বের ধর্নাঢ্যতম ব্যবসায়ী ইলন মাস্কও টিএসএ কর্মীদের বেতন দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের কাছে আরও কিছু খবর আছে, আমরা এখন সেটা বলার চেষ্টা করছি যে নিউ ইয়র্কে স্ন্যাপ সুবিধাভোগী যারা আছেন ইবিটি কার্ড থেকে প্রতারণার মাধ্যমে টাকা চুরি হওয়ার ঘটনায় বেড়েছে, এরকম একটি খবরও আমি দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে ইংরেজিতে অনভিজ্ঞ অভিবাসী প্রবীণ নাগরিকরা এর প্রাইম টার্গেট হচ্ছেন। প্রতারকরা এটিএম বা দোকানের কার্ড মেশিনে গোপনে একটি যন্ত্র বসিয়ে দেয়, স্ক্রিমিং যেটাকে বলা হয়, যা ব্যবহারকারীদের কার্ডের তথ্য চুরি করে। পরে সেই তথ্য ব্যবহার করে সুবিধাভোগীর অজান্তেই তার অ্যাকাউন্ট খালি করে ফেলা হয়। 2023 সালে আগস্ট থেকে 2025 সালের মার্চের মধ্যে নিউ ইয়র্ক সিটির সোশ্যাল সার্ভিসের বিভাগে প্রায় 1,42,000-এর বেশি জালিয়াতির অভিযোগ পেয়েছে। তার মধ্যে 96,048টি আবেদন নিষ্পত্তি করে প্রায় $43.7 মিলিয়ন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর জন্য ক্ষতিগ্রস্ত অভিবাসীরা দীর্ঘদিন ধরে চিপযুক্ত আধুনিক ইবিটি কার্ড চালুর দাবি জানিয়ে আসছেন। বর্তমানে ক্যালিফোর্নিয়া ও ওকালাহোমা অঙ্গরাজ্যের এই চিপযুক্ত কার্ড ব্যবহার শুরু হয়েছে।
তবে নিউ ইয়র্কের বাস্তবায়ন ব্যয়ের কারণে আটকে গেছে বলে জানা গেছে। সম্প্রতি মার্চের মাঝামাঝি সময়ে এক প্রতিবেদনে দেখা গেছে নিউ ইয়র্কে প্রায় 1 জনের মধ্যে 7 জন নাগরিক নিয়মিত পর্যাপ্ত খাদ্যের অভাবে ভুগছেন। এই পরিস্থিতিতে অভিবাসী সংগঠন ও নেতারা দাবি জানিয়েছেন নিউ ইয়র্ক স্টেট যেন দ্রুত সুরক্ষিত ইবিটি কার্ড চালু করে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাজেটে বিশেষ প্যাকেজ অন্তর্ভুক্ত করে। আমি আরেকটি বিষয় জানার চেষ্টা করব। নিউ ইয়র্ক সিটির সড়কের পটহল বা বড় গর্ত মেরামতে মেয়র জোহরান মামদানির কাছে অতিরিক্ত $46 মিলিয়ন বরাদ্দের দাবি জানিয়েছে সিটি কাউন্সিলের শীর্ষ নেতারা। স্পিকার জুরি ম্যানিন, মাইনরিটি লিডার ডেভিড কার এবং মেজরিটি লিডার শন অ্যাবে এই বিষয়ে মেয়র ও সিটি পরিবহন কমিশনার মাইক ফ্লিনকে চিঠি দিয়েছেন। তাদের দাবি আগামী জুলাই থেকে শুরু হওয়া অর্থবছরে সিটির বার্ষিক রোড রিসারফেসিং লক্ষ্য আরও 200 লেন বাড়িয়ে মোট 1350 লেন মাইল করা হোক। কাউন্সিল নেতাদের ভাষায় এটি ছিল রীতিমতো ভয়াবহ একটি শীত। বিশেষ করে সড়কগুলোর জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এখন খবর দেওয়ার চেষ্টা করব ইরান অভিযান। ট্রাম্প বলেছেন কমানোর পরিকল্পনা, পেন্টাগন পাঠাচ্ছে আরও সেনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কমানোর কথা তিনি বিবেচনা করছেন। তবে এরই মধ্যে পেন্টাগন জানিয়েছে তারা আরও 2500 মেরিন ও 3টি উভচর যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। তেহরানে ইসরায়েলি হামলা ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত হওয়ার ঘটনায় এই অস্থিরতা এখন আরও বেড়ে গেছে। এই যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে তেলের বাজারেও। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হওয়ার দাম বেড়ে গ্যালনে $106 ছাড়িয়েছে। মূল্যস্ফীতির এই আশঙ্কায় যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ওয়াল স্ট্রিটে ব্যাপক ধসও নেমেছে। ফলে ভোক্তাদের পকেটে চাপ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরান যুদ্ধের জের ধরে তেলের দাম বেড়ে যাওয়ায় ওয়াল স্ট্রিটে বড় ধরনের ধসও নেমেছে। এতে বাড়তি মুদ্রাস্ফীতির আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংক ফেড এই বছর সুদের হার কমানোর সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। আমি আরও একটি খবর বলার চেষ্টা করছি। হার্ভার্ডের বিরুদ্ধে বড় মামলা তহবিলে স্থগিতের দাবি ট্রাম্প প্রশাসনের। বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মামলা করেছে। মূলত যে মামলাটি যে কারণে করা হয়েছে, ক্যাম্পাসে ইহুদি বিরোধী কার্যকলাপ অ্যান্টি সেমিটিজম ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে দাবি করে $1 বিলিয়ন অনুদান স্থগিত ও আগে দেয়া অর্থ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। আমি আরেকটি খবর বলতে চাই, সেটা হলো প্রায় 100 বছরের ইতিহাসে অবসান। সিবিএস নিউজ রেডিও বন্ধ হচ্ছে, এরকম একটি খবর আমাদের সামনে এসেছে। মূলত আমেরিকার অন্যতম ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম সিবিএস নিউজ তাদের রেডিও পরিষেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এডওয়ার্ড আর মুরোর বিখ্যাত প্রতিবেদনের জন্য পরিচিত এই পরিষেবাটি মে মাসে তাদের কার্যক্রম শেষ করবে। হাওয়াই ভয়াবহ বন্যার ঘটনা ঘটেছে। এতে বাঁধ ভেঙেছে এবং আরও বাঁধ ভাঙা আশঙ্কায় উচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে বিগত 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে ওহাইও এলাকা। 120 বছরের পুরনো একটি বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা প্রায় 5,500 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন প্রণয়নে এআই নিয়ন্ত্রণ, একটি খবর যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে এসেছে। মূলত বিষয়টি হলো এরকম যে হোয়াইট হাউসের নতুন খসড়া হোয়াইট হাউস কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ন্ত্রণে কংগ্রেসের জন্য একটি নতুন আইনি কাঠামো তৈরি করেছে। উদ্ভাবন ও বৃদ্ধি বাধাগ্রস্ত না করে এই নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রাজ্যগুলোর পৃথক আইনের উপর ফেডারেল আইনের প্রাধান্য দেওয়ায় সুপারিশ করা হয়েছে। সেখানে ব্রেওনা টেইলর মামলা, দোষী সাব্যস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে চার্জ প্রত্যাহার করা হয়েছে। মূলত 2020 সালে কেন্টাকিতে পুলিশের গুলিতে নিহত ব্ল্যাক ট্রান্সজেন্ডার নারী ব্রিওনা টেইলরের মামলার মিথ্যা ওয়ারেন্ট দেওয়ার অভিযোগে অভিযুক্ত 2 পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রত্যাহার করতে চাইছে ফেডারেল প্রসিকিউটররা। চাকরি ও নাগরিকত্ব নিয়ে কিছু খবর আমাদের কাছে আছে। কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে ডিইএ এর প্রায়োরিটি টার্গেট পদক্ষেপ মাদক পাচারের সাথে যোগাযোগের অভিযোগে কলম্বিয়ার প্রেসিডেন্ট
গুস্তাভো পেত্রোকে যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিইএ প্রায়োরিটি টার্গেট হিসেবে চিহ্নিত করেছে। নিউ ইয়র্কের ফেডারেল প্রসিকিউটররা এই অভিযোগে তদন্ত করছে। জলবায়ু পরিবর্তন নিয়ে কিছু খবরের কথা বলবো। আমেরিকার পশ্চিমাঞ্চলে রেকর্ড তাপপ্রবাহ, শীত শেষ হতেই পশ্চিম আমেরিকার পশ্চিমাঞ্চলে অস্বাভাবিক তাপপ্রবাহ আঘাত এনেছে। ক্যালিফোর্নিয়া অ্যারিজোনা অঙ্গরাজ্যের সীমান্তের মরু এলাকায় তাপমাত্রা 44.4 ডিগ্রি সেলসিয়াস বা 112 ডিগ্রি ফারেনহাইট স্পর্শ করেছে, যা মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় রেকর্ড। ক্যালিফোর্নিয়া থেকে আইডাহো পর্যন্ত অন্তত 65টি সিটি মার্চে সর্বোচ্চ তাপমাত্রা অতিক্রম করেছে। বিশ্ব আবহাওয়া অ্যাট্রিবিউশন নেটওয়ার্কের বিজ্ঞানীরা বলছেন এটি 500 বছরের রেকর্ড এবং এটি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনেরই ফল। আমি আরেকটু খবর বলার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে। বিভিন্ন গণমাধ্যম থেকে তথ্যে জানা গেছে যে যুদ্ধের জেরে ভোটারদের প্রতিক্রিয়া নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন মিড টার্ম, যা আমরা বলে থাকি, অনুষ্ঠিত হবে। ইরান যুদ্ধ ও জ্বালানি মূল্যবৃদ্ধি স্বাধীন ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। পেনসিলভেনিয়ার মতো অঙ্গরাজ্য ভোটাররা বলছেন তারা ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিবেন। সম্প্রতি এক জরিপও দেখা গেছে স্বাধীন ভোটারদের মধ্যে 60% ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিরোধী। আরেকটু খবর বলার চেষ্টা করব। আন্তর্জাতিক খবরের মধ্যে রয়েছে যে ইরান ইসরায়েল সংঘাত এখনও উত্তপ্ত হয়েছে যার কারণে বিশ্বের পর্যটন কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরান সতর্ক করে দিয়ে বলেছে আমেরিকা ও ইসরায়েল যদি তাদের উপর হামলা চালায় তাহলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত পর্যটন ও বিনোদন স্থাপনাগুলোতে হামলা চালানো হবে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে অভিযান চালিয়ে যাচ্ছে। আর একটি খবর বলার চেষ্টা করব। দক্ষিণ কোরিয়া কারখানায় একটি যন্ত্রাংশ তৈরি কারখানায় আগুন লেগেছে এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে প্রায় 11 জন মারা গেছে এবং নিখোঁজ 5 জন রয়েছে। তো এই ভয়াবহ অগ্নিকাণ্ড এমন একটি সময় হয়েছে যখন সেখানে কর্মচারীরা প্রায় 175 জনের মতো কাজ করছিলেন। 59 জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। আগুন লাগার সময় কারখানার কি ঘটনা হয়েছিল তা তদন্ত করছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। আরেকটি খবর দেওয়ার চেষ্টা করব। যুক্তরাজ্যে যুদ্ধে সরাসরি জড়ালো। যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহারের অনুমতিও দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকটের মধ্যে যুক্তরাজ্য জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় সামরিক অভিযান চালানোর জন্য তাদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। তবে যুক্তরাজ্য বলছে তারা সরাসরি এই সংঘাতে জড়াতে চায় না। আরেকটি খবর বলার চেষ্টা করব ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে। বেসিক্যালি আমরা যতটুকু জেনেছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, রবিবারে একটি বৈঠক বসবে ওয়াশিংটন ডিসিতে। আমেরিকার মাটিতে এই বৈঠক রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই অনুষ্ঠিত হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিশ্চিত করেছে যে একটি প্রতিনিধি দল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে, তবে এই আলোচনায় অংশ নিচ্ছে না রাশিয়া। লেবাননে ইসরায়েলের হামলা। লেবাননে ইসরায়েল বরাবরই হামলা চালাচ্ছে। সর্বশেষ হামলায় যে খবরটি আমাদের কাছে এসেছে যে 20 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের সহিংসতা বিস্তৃতিও ঘটেছে। 24 ঘন্টা লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এই মৃত্যুর ঘটনা সহ আরও 57 জন আহত হয়েছেন। 2 মার্চ থেকে এ পর্যন্ত লেবাননে মোট মৃতের সংখ্যা বেড়ে 1021 জনে দাঁড়িয়েছে। থাইল্যান্ডের একটু খবর আপনাদেরকে বলার চেষ্টা করব। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন অনন্তিনিন। থাইল্যান্ডের পার্লামেন্টের ভোটে জয়লাভ করে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ভুমজা ইথাই পার্টির নেতা অন্তিন চানবিরাকুল রাজা মহা ভজিরা লঙ্করণ তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দিয়েছেন। তিনি দেশের কল্যাণ ও নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতিও দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। থ্যাংক ইউ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, যেটা বলছিলাম একটু আগে যে জনাব নাজমুল হাসান উনি হাসপাতালে আছেন। ওনাকে আশা করা হচ্ছে যে সোমবার, উনি আজকে বলেছেন সোমবারে হয়তো উনি রিলিজ পেয়ে যাবেন এবং পাওয়ার পরে
ওনার শারীরিক অবস্থা বিবেচনায় উনি দেখা যাবে যিনি কবে থেকে আপনাদের সামনে আসতে পারেন, বিষয়টি এভাবেই এখনও আছে। যাই হোক, আমাদের সাথে আজকে আছেন, বহুদিন পরে যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আমাদের সাথে আছেন জনাব আব্দুর রহিম হাওলাদার এবং সাংবাদিক শাহ সুমন। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো, আপনি বাংলাদেশে ছিলেন। যাই হোক, একটা খুব ইম্পর্টেন্ট খবর আগে শেষ করে ফেলি শাহ সুমন আপনার কাছ থেকে। সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে আপনারা জানেন যে গভর্নমেন্ট শাটডাউনের কবলে টিএসএ, বিশেষ করে এয়ারপোর্টে প্রচণ্ড সমস্যা হচ্ছে। এয়ারপোর্টে মানুষের লাইন, টিএসএ এজেন্টদের বেতন দেওয়া হচ্ছে না, এজন্য তারা আসছে না কাজে। এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেছেন যে তিনি প্রয়োজনে আইস মেম্বারদের টিএসএর জায়গায় পাঠাবেন, তাহলে সবাই বুঝতে পারবে যে কত দানে কত চাল। সো এই বিষয় নিয়েও বিতর্ক হচ্ছে যে আইসদের যদি এখানে পাঠান, এমনিতেই আইসদের লোকজন ভয় করে, তাহলে এয়ারপোর্টেই লোকজন যাবে কিনা এই সন্দেহ আছে অনেকের। যাই হোক, এই বিষয়টি আমরা জানতে চাই। শাহ সুমন, আপনি তো রিপোর্টটি দেখেছেন, ওখানে কি বলা আছে, কি হচ্ছে ওখানে? আসলে ধন্যবাদ সবাইকে। প্রথমে আসলে যে বিষয়টি হচ্ছে যে গত প্রায় 5 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে, বিশেষ করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে, আমরা শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যায় না? হ্যাঁ, হ্যালো, আপনার কথা এখানে আছে, স্টুডিওতে সাউন্ড বোধহয় অন করা নাই। জি জি বলুন, আপনি, আমরা শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আমার মনে হয় দুইটা, একটা সেলফোন বা একটা টিভি, জি এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। ওকে, শাহ সুমন জি বলেন। ধন্যবাদ। আসলে হচ্ছে যে গত 5 সপ্তাহ ধরে, প্রায় 5 সপ্তাহ ধরে যে অভিবাসন অভিযান নিয়ে ডেমোক্রেটরা রিপাবলিকানদের সাথে যে সিনেটে যে মতবিরোধ তৈরি হয়েছে, যে ফান্ডিং, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির ফান্ডিং নিয়ে যে মতবিরোধ হয়েছে, সেরই পরিপ্রেক্ষিতে আসলে এখন পর্যন্ত ডিএইচএস এর যে ফান্ডিং সংকটের কারণে, বিশেষ করে আপনার আইস, সিবিপি, এছাড়া টিএসএ, বিমানবন্দরে যে নিরাপত্তা চেকিং এর দায়িত্বে থাকে টিএসএ এর যে ফান্ডিং, সেটি প্রায় বন্ধ। এই বন্ধ থাকায় প্রথম দিকে টিএসএ কর্মীরা আসলে বেতন ছাড়াই কাজ করেছেন, কিন্তু যত সময় যাচ্ছে, ঘনিয়ে আসতে যত সময় যাচ্ছে, ততই দেখা যাচ্ছে যে আসলে টিএসএ কর্মীরা আসলে এভাবে বেতনহীন ভাবে কাজ করা তাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সে কারণে অনেকে ছুটি নিচ্ছেন, কেউ আবার চাকরিও ছেড়ে দিচ্ছেন। প্রায় 350 টিএসএ কর্মী যুক্তরাষ্ট্র জুড়ে, আমরা যতটুকু মানে মূলধারার যে গণমাধ্যম, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, সিবিএস নিউজ, এবিসি নিউজ, এসব দেখেছি, তো প্রায় 350, মানে পরিসংখ্যান অনুযায়ী যে অফিসিয়াল হিসাবে 350 টিএসসি কর্মী অলরেডি তারা নিজেরাই চাকরি থেকে পদত্যাগ করেছেন। আর অধিকাংশ আছেন, তারা মনে করেন প্রতি সপ্তাহে যেখানে 6 দিন 5 দিন কাজ করতেন, সেখানে তারা তাদের এই কর্মদিনটা কমিয়ে এনেছেন। বিশেষ করে তারা অসুস্থতা কিংবা ইয়ার কারণে, এইসব কারণে, তারা অসুস্থতার কারণে তারা এই সময়টা কমিয়ে নিয়েছেন। বিভিন্ন জন তারা অসুস্থতা কিংবা বিভিন্ন ধরনের লিভ নিচ্ছেন। এই এই মুহূর্তে আসলে যে জিনিসটা সবচেয়ে বেশি, যে আজকেও পর্যন্ত সিনেটে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে বিভিন্ন ধরনের সমঝোতার চেষ্টা করা হচ্ছে। হোয়াইট হাউস থেকেও প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাব কিন্তু আবার ডেমোক্রেটরা প্রত্যাখ্যান করেছে। নতুন করে আবার সেই প্রস্তাব সংশোধন করা হয়েছে। আমার মনে হয় আরো কেউ কথা বলতেছেন। মোহাম্মদ আলী ভাই, আপনার সাউন্ড মিউট করতে হবে। মোহাম্মদ আলী ভাই শুনতে পাচ্ছেন? আপনার সাউন্ড মিউট করেন প্লিজ। হ্যাঁ, এখন ঠিক আছে, জি বলুন। হ্যাঁ, যে জিনিসটা বলতে চাইছিলাম আর কি, যে সমঝোতার চেষ্টা চলতেছে এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল ডেমোক্রেটদের এই ফান্ডিং বিল ছাড়ার জন্য, একটা সমঝোতা, এই যে অভিবাসন আইন নিয়ে। কিন্তু সেক্ষেত্রে ডেমোক্রেটরা এই প্রস্তাবগুলো না মানায় আবার প্রস্তাব, আজকে যে সর্বশেষ আমার কাছে তথ্য আছে যে প্রস্তাব দেওয়া হয়েছে, যে নতুন করে কিছু প্রস্তাব সংশোধন করা হয়েছে ডেমোক্রেটদের চাহিদা অনুযায়ী। তো এই বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে। আর এই বিষয়টি আসলে মূলত নেতৃত্ব দিবেন, যে আমরা যাকে চিনি ট্রাম্প প্রশাসনের বর্ডার জার হিসাবে খ্যাত, টম হোম্যান।
তো উনি এই এই সমঝোতা আলাপ আলোচনার ডেমোক্রেটদের সাথে আলাপ আলোচনার উদ্যোগ নেবেন এবং কাজ করছেন, ইতিমধ্যে তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছুদিনের মধ্যে হয়তো বা সমঝোতা হলে এইটা সমাধান হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে জিনিসটা, যে ইদানিং গত এক সপ্তাহ ধরে প্রত্যেকটা যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা বিমানবন্দর এবং নিউ ইয়র্ক সিটির জেএফকে, লাগোরিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক, প্রত্যেকটা বিমানবন্দরে যে নিরাপত্তা চেকিং, টিএসএ চেকিং এ সময় বৃদ্ধি পেয়েছে। আজকে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত 30 থেকে 20 মিনিট করে সময় মানে অপেক্ষা করতে হচ্ছে, সময়টা বেড়েছে। এমন পরিস্থিতিতে আসলে এই সমঝোতা হচ্ছে না। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে একটি ঘোষণা দিয়েছেন, যদি এই সমঝোতা না হয় সোমবারের মধ্যে, তাহলে তিনি যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা বিমানবন্দরে টিএসএ চেকিং এর জন্য আইসকে স্থলাভিষিক্ত করবেন। তো এই নিউজটা বিভিন্ন গণমাধ্যমে এসছে, আপনার সিবিএস নিউজ, সিএনএন, নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক গণমাধ্যমে এসেছে। তো সিএনএন এর একটি প্রতিবেদনে দেখলাম যে তারা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কিংবা বিভিন্ন বিশেষজ্ঞদের বরাত দিয়ে তারা বলতেছে যে টিএসএ এর স্থলে যদি আইস নিয়োগ দেওয়া হয়, কারণ এখানে টিএসএ যারা বিমানবন্দরে কাজ করে তাদের একটা ভিন্ন ভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে নিরাপত্তা চেকিং করতে হয় কিংবা কিভাবে দায়িত্ব পালন করতে হয়। সেক্ষেত্রে আইস কিন্তু মূলত কাজ করে হচ্ছে আপনার অভিবাসন নিয়ে কাজ করে, অভিবাসীদের ধরপাকড়, গ্রেপ্তার, অপরাধী অভিবাসী, অবৈধ অভিবাসীদের ধরপাকড়ে তারা কাজ করে। তো তাদেরকে যদি এয়ারপোর্টে দেয়া হয়, সেক্ষেত্রে আসলে খুব মানে বিমানবন্দরে যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রে অনেকটাই বিভ্রান্তি এবং ঝুঁকি থাকতে পারে। এবং সেক্ষেত্রে অনেক আছে, এখন আমরা জানি যে যে স্প্রিং সিজন চলে আসছে। এখন কিন্তু প্রত্যেকটা বিভিন্ন স্টেট থেকে, এক স্টেট থেকে অন্য স্টেটে বিভিন্ন নাগরিকরা কিংবা পর্যটকরা ভ্রমণে যাবেন, চলাফেরা করবেন এয়ারপোর্টে বিমানের মাধ্যমে। তো সেক্ষেত্রে যদি এরকম আইসকে চেকিং এ দেওয়া হয়, তো বিদেশি যারা ঘুরতে আসছেন তাদের ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হতে পারে। আর এটা নেহাত সত্য যে আসলে এখানকার আমেরিকান নাগরিক ছাড়াও যারা এই দেশে আছেন, অ্যাসাইলাম ক্লেম করেছেন, বিভিন্নভাবে অভিবাসন প্রত্যাশী আছেন, কিংবা যারা অভ্যন্তরীণ ফ্লাইট যাতায়াত করেন, তাদের ক্ষেত্রেও আসলে বেশ একটা প্রভাব পড়বে। এক্ষেত্রে আসলে হোয়াইট হাউস এরকম একটা ঘোষণা দিয়েছে যে তারা নতুন ডেমোক্রেটদের নতুন করে সংশোধন করে একটা প্রস্তাব দিবে। সেই মুহূর্তে আবার প্রেসিডেন্ট ট্রাম্পের এইরকম একটা যে ইয়া দিয়েছেন, উনি আপনার একটি পোস্ট করেছেন যে সোমবার থেকে যদি সোমবারের মধ্যে কার্যকর না হয়, সমঝোতা না হয়, তাহলে তিনি এয়ারপোর্টে আইসকে মোতায়েন করবেন। এবং তিনি দাবিও করেছেন আইস সদস্যরা এর চেয়ে টিএস এর চেয়ে পরিস্থিতি আরো দ্রুত এবং সুন্দরভাবে সামাল দিতে পারবে, এটা উনি দিয়েছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে আসলে এটা নিরাপত্তা চেকিং এ একটা বিভ্রান্তি কিংবা যাত্রীদের একটা বিড়ম্বনায় ফেলতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। যে আইস যদি এয়ারপোর্টে আপনার টিএস এর কাজে যায়, তাইলে ম্যাক্সিমাম মানুষ বয়ে ওইদিকে আর যাচ্ছে না, মনে করবে যে বাবা ওইখানে গেলে একটা হয়তো ড্রাইভিং লাইসেন্স তার আছে, অন্য কিছু নাই। আইস বলবে ওইদিকে পাশে গিয়ে রুমে নিয়ে ঢুকো, ওইখানে বসে তোমার সাথে আলাপ হচ্ছে আমাদের। সো এই ঝামেলায় কে যাবে এয়ারপোর্টে আপনার? দিস ইজ ভেরি ডিস্টার্বিং। এনিওয়ে, থ্যাংক ইউ সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ রবি আপনাকে ধন্যবাদ, রহিম হলদার আপনাকে ধন্যবাদ, জাহিদ, প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, প্রথমেই যে আপনি তো কিডনি বিশেষজ্ঞ, সো প্রথমে জানতে যে আন্তর্জাতিক কিডনি ডে পালন করা হয়েছে এবং এই কিডনি ডেতে অনেকেই জানতে চাচ্ছেন যে কিডনির যে বিভিন্ন সমস্যা হয় এবং একটি স্বাস্থ্যকর কিডনি কীভাবে আমরা মেনটেন করতে পারি, আর কিডনির রোগ যদি হয় কারো, তাহলে হোয়াট ইজ দ্য সিমটম, এই সিমটম থেকে আমরা কী ধরনের সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত? অনেক ধন্যবাদ। অনেকদিন পর আসলাম, সবাইকে ঈদ মোবারক। তো মনটা খারাপ হয়ে গেল, নাজমুল অসুস্থ, তাও আক্তার ভাই নাই। মানে আমি তো প্রায় 2 মাসের বেশি ছিল জি, বাংলাদেশে, আসছি কয়েকদিন আগে। তো বিশ্ব কিডনি দিবস যেটা হয়েছে, 850 মিলিয়ন মানুষ সমস্ত পৃথিবীতে কিডনি রোগে আক্রান্ত। তো কিডনি রোগটা হয় বিভিন্ন কারণে, কিন্তু সবচেয়ে বেশি কারণ যেগুলো, সেটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার। তারপরেও অন্যান্য কারণ আছে।
তো কিডনি যখন ফেল করতে থাকে মানুষ কিন্তু বুঝে না, কোনো সিমটম আসে না। 5টা স্টেজ আছে। 5 নম্বর স্টেজ যখন হয় তখন মানুষের বাঁচে না, যদি না আমরা আর্টিফিশিয়াল কিডনি যেটা ডায়ালাইসিস দেওয়া শুরু করি, অথবা কিডনি ট্রান্সফার না হয়। তো কেউ যদি জিজ্ঞেস করেন যে আমার কি উপসর্গ কি, তো বেশ কয়েক রকমের কিডনি ডিজিজ আছে। একটা হচ্ছে যদি কিডনি স্টোন হয় তখন খুব পেইন হবে, কিডনি ইনফেকশন হলে পেইন হবে, কিন্তু এগুলোতে কিডনি ফেলিয়ার হয় না। কিডনি ফেলিয়ার এক জিনিস, আর কিডনি স্টোন আরেক জিনিস, কিডনি ইনফেকশন আরেক জিনিস। সো কিডনির মধ্যে বিভিন্নভাবে কিডনির অসুস্থ থাকে, কিন্তু আমরা যেটা সবচেয়ে বেশি কনসার্ন, যেটা যেটা সাইলেন্ট। স্টোন হলে এমন ব্যথা হবে আপনি ডাক্তারের কাছে যাইতেই হবে, ইনফেকশন হলে যেতে হবে। কিন্তু যখন সাইলেন্টলি কিডনি নষ্ট হয় আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে, হাই ব্লাড প্রেশার বা অন্যান্য ডিজিজ থেকে, তখন একমাত্র উপায় হচ্ছে একটা ব্লাড টেস্টের মাধ্যমে জানা যে আমার কিডনি কোন স্টেজে আছে। তো যেহেতু আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার যারা যাচ্ছে তাদের জন্য ব্লাড টেস্ট 1 বছর একবার করে করে। তাতে একটা টেস্টের নাম হচ্ছে ক্রিয়াটিনিন। ওই ক্রিয়াটিনিনটা যদি কারোর বেশি হয়, কম থাকার কথা, একের মধ্যে থাকার কথা, যদি বেশি হয় তখন বোঝা যাচ্ছে কিডনি ফাংশন করছে না। তো খুব বেশি যদি খারাপ হয়, 5 স্টেজে যায়, তখন তারা বমি বমি ফিল করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু অনেকের আছে 5 স্টেজে চলে গেছে কিন্তু ওর কোনো সিমটম ফিল করছে না। এটা খুব ডেঞ্জারাস, কারণ সে মনে করছে আমি তো ভালো আছে, কিন্তু আসলে সে ভালো নয়। হঠাৎ করে একদিন মাঝরাত্রে হয়তো তার একটা শ্বাসকষ্ট হবে, অ্যারেস্ট হতে পারে, বা মারা যেতে পারে। হঠাৎ করে যদি পটাশিয়াম বেড়ে যায়, কারণ কিডনি আমরা যা খাবার খাই তার 50% আমাদের বডিতে কাজে লাগে, আর 50% একটা পয়জন হয়ে যায়। ওটা আমরা কিডনির থ্রুতে আর লিভারের থ্রুতে আমরা এটা এক্সক্রিট করি, বাইর করে দেয়। যখন আমরা কিডনি কাজ করে না, তখন কিছু কিছু জিনিস আছে, যেমন পটাশিয়াম, যেটা কলার মধ্যে আছে, অরেঞ্জের মধ্যে আছে, অনেক খাবারের মধ্যে আছে। এইটা কিডনি পেশেন্টরা যখন এক্সক্রিট করতে পারে না, কিন্তু হার্টকে হঠাৎ করে স্টপ করে দিতে পারে। তো এই জন্য আমাদের ব্লাড টেস্ট করতে হবে, আমাদের জানতে হবে যে আমাদের কিডনি আছে কিনা। ইউরিনের মধ্যে প্রোটিন যদি থাকে, এটা ইউরিন চেক করতে, ব্লাড চেক করতে হবে, করে আমাদের কিডনি ফাংশন কত পার্সেন্ট আছে, ইজিএফআর বলি আমরা, এগুলো জানা দরকার। এখন আমরা সুস্থ থাকতে কি করা দরকার? একটা হচ্ছে যে আমাদের যদি ডায়াবেটিস থাকে, ব্লাড প্রেশার থাকে, সেটা বাংলাদেশে সবারই আছে, এগুলো কন্ট্রোলে রাখতে হবে। যেমন আমি একজনকে জানি, ওনার ব্লাড প্রেশার সবসময় 110 ছিল, খুব খুশি আমার 110, অনেক বছর, 17 বছর বয়স না। আমি জোর করে ওনার ব্লাড প্রেশার চেক করালাম, দেখেন ওনার ব্লাড প্রেশার 190 আবার 120। উনি অবাক হয়ে গেলেন। তার মানে উনি যদি মনে করেন আমার ব্লাড প্রেশার 110 সমস্ত জীবন থাকবে, এটা সম্ভব না। হঠাৎ করে বেড়ে যেতে পারে, লবণ খেলে বাড়তে পারে, এমনি বাড়তে পারে। এটা আমি যদি ব্লাড প্রেশার চেক না করি, আমি জানতে পারবো না। এই জন্য অনেক সময় ব্লাড প্রেশার বেশি কিন্তু হেডেকও হচ্ছে না, কিছু হচ্ছে না। এই জন্য আমাদের ব্লাড প্রেশার চেক করা দরকার, ডায়াবেটিসের চেক করা দরকার, ব্লাড প্রেশার সপ্তাহে একবার তো চেক করা দরকার। আর বিশেষ করে ঈদের পরে আমরা লবণাক্ত জিনিস খাই, হুট করে প্রেশার বেড়ে যেতে পারে। যাদের প্রেশার বেশি হঠাৎ করে বাড়ে তাদের আবার স্ট্রোক হয়ে যায়। এই জন্য বাংলাদেশে অনেকে 30 বছর বয়স, 40 বয়সে স্ট্রোক হয়ে যায়। তো এইসব কারণে আমাদের যেটা দরকার যে আমাদের বেসিক্যালি ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস চেক করতে হবে। আমি একদিন ভালো থাকলে আমার সবসময় ভালো থেকে মনে করি কোনো কারণ নাই। আর বছরে ডাক্তারের কাছে ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা, যাদের ডায়াবেটিস আছে তারা ছাড়া অনেক সময় প্রোটিন যায় অন্যান্য অসুখে, এগুলো জানতে হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের আমেরিকাতে এসে আমাদের সব ওজন বেড়ে যায়, কারণ এখানে খাবারের মধ্যে ফ্যাট বেশি, মুরগির মধ্যে চর্বি আছে, দেশের মুরগির মধ্যে চর্বি থাকে না। তো আমাদের খাওয়া দাওয়া, বিশেষ করে আমরা যেহেতু খাওয়া দাওয়া সস্তা বা আমাদের এখানে আর্নিং বেশি, আমরা খালি দাওয়াত খেতে থাকি। তো এইটার উপরে দেখা গেছে যে বাংলাদেশিরা যারা আমেরিকাতে আছেন, বাংলাদেশিরা, তাদের মৃত্যুর হার সবচেয়ে বেশি দেন এনি আদার গ্রুপ, ইভেন নেপালিজ, ইন্ডিয়ান, পাকিস্তানি থেকে। এটার উপরে স্টাডি হয়েছে। তো আমরা এটা নিয়ে রিসার্চ করছি, পাবলিকেশনও করব। তো সবাইকে বলার জন্য যে খাওয়াটা কন্ট্রোল করতে হবে, যাই খান কম খেতে হবে। খুব বেশি করে খাওয়া, বারবার বিরিয়ানি খাওয়া, ঘি ধরনের জিনিস, কোলেস্টেরল বেশি হবে, হার্ট অ্যাটাক হয়। তো এগুলো আমাদের খাওয়ার মধ্যে আমাদেরকে হেলদি খাবার যেগুলো, ওগুলো গুগলসে পাওয়া যায় কোনটা হেলদি কোনটা না। ভেজিটেরিয়ান, লেস তেল, লেস লবণ, এগুলো আমাদের খেয়ে আমাদেরকে ওজন ঠিক রাখতে হবে। আমাদের এক্সারসাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এক্সারসাইজ করলে, দৌড়াদৌড়ি করলে, চলাফেরা করলে
ইনসুলিন বা ডায়াবেটিসের ওষুধও কম লাগে। তো ওয়েট কমানো, এক্সারসাইজ করে এগুলো খুব দরকার। তো বিশ্ব কিডনি দিবসে প্রত্যেকখানে এখন সুন্দর করে অনুষ্ঠান হয়, মানুষকে জানাবার চেষ্টা করা হয়, কারণ এটা বয়স হলে আসে এবং মানুষের জীবনের কমিয়ে দেয় জীবনের যে যে ইয়েটা আর কি, সময়টা। আমি এখানে থামবো যদি কোনো প্রশ্ন না থাকে। তাই ধন্যবাদ শুনে প্রফেসর। আপনি কি শুনতে পাচ্ছেন? এখন শুনছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় জানতে চাই, যে আপনি তো বাংলাদেশের কিডনি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাদেশে আপনি ছিলেন একদিন। হোয়াট ইজ দ্য সিচুয়েশন ইন বাংলাদেশ, এবং বাংলাদেশে আপনাদের এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন কীভাবে কাজ করছে? হ্যাঁ, আমরা অনেক 2018-তে সিলেটে আমরা একটা কিডনি শুধু ডায়ালিসিস সেন্টার শুরু করেছিলাম। আমার উদ্দেশ্য ছিল যে সবাইকে ফ্রি ডায়ালিসিস দেব, কারণ একটা জিনিস সবাই আমরা জানি না, যেটা হচ্ছে যে আমার যদি ব্রেন, হার্ট, লিভার, লাংস কোথাও যদি অসুস্থ হয়, আমরা কিন্তু কবে মারা যাবো জানি না। কিন্তু কিডনি যখন পুরো ফেল হয়ে যাবে, তখন যদি মানুষের ডায়ালিসিস যখন দরকার হয়, তখন যদি আমরা ডায়ালিসিস না দেই, তাহলে কয়েকদিনের পরই মানুষ মারা যেতে পারে। নর্মালি কথা বলতেছে, হাঁটতেছে, খাচ্ছে, কিন্তু ডায়ালিসিস না হলে, এই জন্য এটা এমন একটা ব্যাপার যে ফ্যামিলিকেও একদম ডিস্টার্ব করে দেয়। তো আমেরিকাতে বা অন্যান্য দেশে যেহেতু সরকার পেমেন্ট করে, এই জন্য মানুষের প্রবলেম হয় না, কিন্তু বাংলাদেশে অনেক ইয়াং মানুষ মারা যাচ্ছে। তাদের শেষ যখন কিডনি অ্যাডভান্স স্টেজ যখন হয়, ডায়ালিসিস যখন দরকার হয়, তখন তাদের এত খরচ লাগে। তো এইটা ছিল আমার উদ্দেশ্য যে অ্যাটলিস্ট ডায়ালাইসিস যাতে আমরা ফ্রি দিতে পারি। তো আমাদের ফাউন্ডেশন করার পারপাস ছিল এটা। আমরা প্রথমে আমাদের মেশিন ছিল যখন 12টা 15টা, তো আমরা 80% ফ্রি দিতে পেরেছি। যখন মেশিন আমাদের এখন 45 মেশিন, মানে 300 রুগী। তো আমার উদ্দেশ্য ছিল কি জিনিস, যে মানুষ যেন হেল্প করে, কারণ এটা তো ফ্রি কোত্থেকে পাবো, আমার তো অত পয়সা নাই। তো সাধারণ মানুষ যদি একজন আরেকজনকে স্পন্সর করে, তো এটা সিলেটে আমরা বিশেষ করে রমজান মাসে আমাদের অনেকে জাকাতের পয়সা দিচ্ছেন, খালি আমাদের না, ঢাকাতেও কিডনি ফাউন্ডেশন দিচ্ছেন। তাতে যে খুব কম পয়সা, যারা খুব ধনী না তারাও যখন দেয়, $100 বছরে যদি কেউ দেয়, এটা কিন্তু আমরা একজন রোগীকে ফ্রি দিতে পারি। তো একটা হচ্ছে ডায়ালিসিস করা, কিন্তু আমরা শুধু ডায়ালিসিস করতে চাই না। তো আমরা এই যে যেটা টেস্ট, যেটা তোমাকে বললাম যে জি, কারোর কিডনি অসুখ আছে কিনা, এটা আমরা আউটরিচ প্রোগ্রাম করে করে আমরা ফ্রি চেক করি, করে মানুষকে যাদের দেখা গেছে ব্লাড প্রেশার বেশি, ডায়াবেটিস হয়েছে বা কিডনি হয়েছে, প্রথম আর্লি ডিটেকশন হলে আমরা তাদেরকে সিরিয়াসলি চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি। এটা হচ্ছে প্রিভেনশন, কারণ ডায়ালিসিস করলে তো আর বেশি দিন নাও বাঁচতে পারে, এত খরচ হয়। আর কিডনি আমাদের হাসপাতাল যেটা, এখন আমরা গত বছর থেকে আমরা একটা হাসপাতাল করেছি। একজন জুবায়ের, সে আমাদেরকে তার জমি ফ্রি ডোনেট করেছে। তো সরকারের একটা একটা ইয়ে আছে, যেটা হচ্ছে যদি জমি ফ্রি থাকে আর যদি চ্যারিটি হয়, কমার্শিয়াল না। তো চ্যারিটি তো সিলেটে নাই, আমাদেরটা হার্ট ফাউন্ডেশন আর মানে ডায়াবেটিস সেন্টার। তো এই জন্য সরকার ফান্ড দেয়। তো আমাদের মোটামুটি খরচ হয়েছে 40 কোটি টাকা, সরকার 16 কোটি দিয়েছে। সবই আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব খরচ করে করেছে, যারা চ্যারিটি দেয়। এটা আমার কাছে একটা খুব ভালো লাগছে, যে মানুষ যখন দেখে যে একটা ভালো ডাক্তারি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা কিছু হচ্ছে, মানুষ কিন্তু ডোনেট করতে চায়, ট্রাস্ট ডেভেলপ হয়। তো এটা জি, আমার খুব ভালো লেগেছে যে আমাদের মানুষের আস্থা আসছে, এবং আমরা সেখানে খালি কিডনি না, আমাদের এখানে আইসি হচ্ছে, অপারেটিং রুম হবে, ইউরোলজিস্ট সার্জারি হবে। এটা এখনো হয় নাই, কারণ আমাদের ফান্ড আসতে হবে। আর আমাদের মেডিসিনও আমাদের ভর্তি হচ্ছে, এবং আমার ছোট বোন, সে কিডনি স্পেশালিস্ট, সে সরি ক্যান্সার স্পেশালিস্ট, সেও একটা ফ্লোর, তাকে আমরা কিনিয়েছি, সবাই ডোনেট করাচ্ছে। ওইখানে ক্যান্সার প্রিভেনশন, ট্রিটমেন্ট থেকে বেশি প্রিভেনশন, এগুলো আমরা করব। কারণ সিলেটে অনেক কিছু আছে, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করার জন্য আমাদের বেশি আহ, সময় দিতে হচ্ছে। কারণ আমি চাই যে ঢাকাতেও যেন, সিঙ্গাপুরে যেন কেউ না যায়। কারণ এখানে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি, যেমন নিউ ইয়র্কের প্রফেসর সাদুজ্জামান চৌধুরী, নিউ ইয়র্ক মেডিকেল কলেজের মাহবুবের দুলাভাই, 35 ইয়ার্স উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওনারা ওখানে যে অপারেশন করবেন, এই যে ইন্টারন্যাশনালি আমি সংযুক্ত হয়, বিদেশে যারা ট্রেন, আমাদের বাংলাদেশি অথবা আমেরিকানরা, তারাও যেতে চাচ্ছেন। তো আমাদের হাসপাতালটা হয়ে গেলে
পুরোটা হয়ে গেলে আমরা ওখানে মানুষকে ট্রেন করতে পারবো, মানুষকে চিকিৎসা করতে পারবো, যেটা হাইয়ার স্ট্যান্ডার্ডে হবে। তো আমি এখানেই থামি। আর জি। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ মানব পরোপকারী এই কাজ করার জন্য, মানব হিতৈষী কাজের জন্য আপনার যে কন্ট্রিবিউশন। এবং আপনি জানেন যে বাংলাদেশ এখন তো আসলে যে কমিউনিকেশনটা এমন হয়েছে যে সিলেটে হলেও সারা বাংলাদেশের মানুষের চেয়েও এখান থেকে সুবিধা নিতে পারবে। সিলেটে এয়ারপোর্ট আছে, ট্রেন যোগাযোগ আছে, বাস যোগাযোগ আছে, সড়ক যোগাযোগ আছে, সো এভরিথিং ইজ দেয়ার। সো ইভেন অন্য জায়গায় যদি কেউ অসুস্থ হয় তার পক্ষেও এসে এখানে সুবিধা নিতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে যারা বাইরে থেকে আসবে, মনে করেন একজন ঢাকা থেকে যদি যায় চিকিৎসা নেওয়ার জন্য, সে থাকবে কিভাবে? চিকিৎসা দুই রকম আছে। ডায়ালিসিস করলে তো একটু অসুবিধা, কারণ সপ্তাহে 3 দিন করতে হয়। জি। তো তাকে তাকে সিলেটে থাকতে হবে, অথবা ঢাকাতে আমরা যদি কিছু করতে পারি কোনোদিন ফ্রি ফাউন্ডেশন, সেটা হতে পারে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি এরকম ফাউন্ডেশন করা হয়, যেটা ডিস্ট্রিক্টের মানুষ জি। কিছু পয়সা দিয়ে দিয়ে হেল্প করবে, এটা যদি এই মডেলটা যদি আমরা দেখাতে পারি। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমরা কিন্তু সিলেটে আমি কিডনি হাসপাতালের সাথে আর্জেন্ট কেয়ার শুরু করছি। আর্জেন্ট কেয়ারটা যেমন আমেরিকাতে আছে সবাই জানে, যে কোনো মাঝরাতে যে কোনো সময় যখন কোনো অসুস্থতা হয়, নট ইমার্জেন্সি, আর্জেন্টলি পেটে ব্যথা হচ্ছে, হার্টে ব্যথা হচ্ছে, আমরা জানি না এটা হার্ট অ্যাটাক কিনা, তখন 1 ঘন্টার মধ্যে আমাদের ওখানে গেলে এক্স রে, আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট, ডাক্তার দেখে ডায়াগনোস করতে পারবে যে ওনার হাসপাতাল যাওয়া দরকার, না উনি এটা হার্ট অ্যাটাক না বা এটা সিরিয়াস কিছু না, বাড়ি যেতে পারবেন। এটা খুবই দরকার, কারণ বাংলাদেশে কেউ যায় ডাক্তারের কাছে, ডাক্তার প্রেসক্রিপশন দেবেন, আরেকজনের কাছে ব্লাড টেস্ট করাবে, 2 দিন পরে রেজাল্ট আসবে, তারপরে আবার ওষুধ কিনতে যাবে। এটা ওয়ান স্টপ সার্ভিস। এই মডেলটা এই যে গত ইউনুস সাহেবের সময় যে মন্ত্রী ছিল, যে ডেপুটি মন্ত্রী, সে আমার ছোট ভাইয়ের মতো, সে চাচ্ছে যে আপনি এটা সাকসেসফুল হলে আমি সমস্ত বাংলাদেশে এই আর্জেন্ট কেয়ার মডেলটা করাতে চাই, ওয়ান স্টপ শপিং, এবং অনেক কম খরচ। হাসপাতালে যদি ইমার্জেন্সি রুমে কেউ যায় 2-3 লাখ টাকা লাগে, এখানে 10-12 হাজার 15 হাজার মধ্যে। এমনিতে আমরা মাত্র 400-300 টাকা, 300 টাকা ডাক্তারের ছড়ে, 300 টাকা নার্সদের খরচ হিসেবে নেই, 600 টাকা মাত্র বাংলাদেশ টাকা। জি। আর জি। তারপরে টেস্ট হলে সেটা আলাদা, আর গরিবদের ফ্রি সবসময়। তো এই জিনিসগুলো খরচটা সাশ্রয়ী করা, ভালো চিকিৎসা দেওয়া, মানুষ যেন ট্রাস্ট করতে পারে যে এখানে গেলে আমাকে কেউ এক্সট্রা পয়সা নেবে না, বা চিকিৎসাটা ভালো হবে। এই মডেলটা বা এই আস্থাটা অর্জন করা আমার বেশি উদ্দেশ্য আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে আবারও ঈদ মোবারক। মোহাম্মদ আলী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইজান, শুনতে জি, পাচ্ছি। বাংলাদেশের থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক আপনাকে। ঈদ So, আপনার মোবারক ভাই। চেহারা দেখতে পাচ্ছি না, ভিডিও অন করতে হবে। ওকে ওকে। জি। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে বাংলাদেশ ডে উদযাপন করা হবে, অর্থাৎ সেলিব্রেশন করা হবে, সম্মান জানানো হবে। সো এই প্রোগ্রামটি এবং এই কর্মসূচি কবে, কোথায়, কিভাবে হবে একটু বলবেন? একটু জানতে চাই আমরা। ধন্যবাদ তাহের ভাই, আপনাকে ঈদ মোবারক। এবং আমার সাথে যারা আছেন, আমাদের এই কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, বিশেষ করে আমাদের ডাক্তার সাহেব, রহিম ভাই, বাংলাদেশ সোসাইটির, আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি পরিবার সহ। আমরা ইতিমধ্যেই তাহের ভাইয়ের সাথে গতকাল দেখা হয়েছিল, একটু আওয়াজ দিয়েছিলাম যে আমরা বাংলাদেশ সোসাইটি প্রথমবারের মতো আমরা ইন্ডিপেন্ডেন্ট ডে সেলিব্রেশন করব নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে। এবং সেখানে যে নিয়ম অনুযায়ী তারা ভোটাভুটি করে, ভোটাভুটির পরে এটা পাস হয়, রেজলিউশন পাস হয়, তখন এটা ইন্ডিপেন্ডেন্ট ডে হিসাবে তারা তাদের রেকর্ড করে আর কি। তো সেখানে আমাদের সাথে প্রায় 7 জন স্টেট সিনেটর সহ 2 জন স্টেট সিনেটর এবং প্রায় 5 জন অ্যাসেম্বলি, তারা ইতিমধ্যে এই বিলটাকে সমর্থন করেছেন এবং তারা ফ্লোরে এই বিলটা তুলবেন তাদের সমর্থনে। আমরা আমাদের বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে সেখানে আমাদের একটা লবি থাকে এবং বাংলাদেশ সোসাইটিকে তারা রিকগনাইজ করবে বাংলাদেশ এই কমিউনিটির সবচেয়ে বড় সংগঠন হিসেবে। তো এটা আমাদের জন্য, আমি মনে করি এটা সাফল্য, বিশেষ করে বাংলাদেশ সোসাইটির জন্য সাফল্য। বাংলাদেশ সোসাইটি যারা আছেন, যারা এই দীর্ঘদিন যাবত সোসাইটিকে লালন করেন, তারা অন্তত সাফল্য, আমি মনে করি তাদেরই সাফল্য। আমরা এটা অনুষ্ঠিত হবে আগামী 24শে মার্চ। আমরা জ্যাকসনহাট থেকে একটা বাস এখান থেকে ছেড়ে যাবে সকাল 8:30টার ভিতরে। তা আমাদের সীমিত সিট রয়েছেন, 50-60 জনের মতো আমরা সেখানে নিতে পারবো। অনেকে হয়তো গাড়িতেও যাবে। তো আমরা জ্যাকসনহাট থেকে সেটা সিটটা ছাড়বো 24শে মার্চ মঙ্গলবার 8:30টায়, এবং সেশন শুরু হবে 12টায়। 12টা থেকে
4টার মধ্যে সেশন হবে। সেশনে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ডেটা নিয়ে আমরা সেখানে ডিল উঠবে, আমরা সেখানে থাকবো। আমি তাহের ভাইয়ের মাধ্যমে, টাইম টেলিভিশনের মাধ্যমে আমি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা এই সুন্দর একটা মুহূর্তে, ঐতিহাসিক একটা মুহূর্তে জয়েন করতে চান, তারা অবশ্যই আসবেন। এবং আমাদের সাথে আমাদের বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্টও আছে, উনি শুনছেন আমার সাথে, এবং ওনাকে আমাকে একটু দেখাতে পারি। ওনার চেহারা কি দেখার সুযোগ আছে? ওনার চেহারা তো অনেক হ্যাঁ, সময় আছে, লুকানো এই যে রাখেন দেখুন। উনি। ওনার চেহারা তো কোনো দেখা যায় না। জি তাহের ভাই, আসসালামু আলাইকুম। জি, প্লিজ, থ্যাংক ইউ সো আমার মাচ। আমার শ্রদ্ধেয় মামা জিয়া মামা আছেন আজকের এই আপনার এই অনুষ্ঠানে, এই জন্য জিয়া মামাকে ঈদ মুবারক এবং আসসালামু আলাইকুম মামা, এবং টাইম টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে। আমার রহিম ভাইও আছেন। এটা পুরা তো বাংলাদেশ সোসাইটির আজকের আয়োজন, আমার মনে হচ্ছে বাংলাদেশ সোসাইটির মাধ্যমে আয়োজনটা তো আলাপ করেন। আমি পরে আলাপ আমি আপনি আলী ভাইয়ের সাথে আপনি বলে দেন যে 24 তারিখ যারা বলছিলেন এই বিষয়ে আপনার কোনো যদি আবেদন থাকে কমিউনিটির প্রতি, এটা বলে দেন। আপনি যেহেতু আবেদন president। কমিউনিটির প্রতি আমার বিনীত আবেদন থাকবে, আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এই সুন্দর অনুষ্ঠানটি আমরা আপনার স্বাধীনতা দিবসটা আমরা উপভোগ করি এবং সাফল্যমণ্ডিত করি। আগামীতে আরো অনেকে করবে, অনেকভাবে হবে, কিন্তু এইটাই বাংলাদেশ সোসাইটির জন্য প্রথম আমরা যাচ্ছি এই আলবেনিতে। সেই জন্য সবাইকে নিয়েই আমরা করতে চাই। কমিউনিটি যারা শুনতেছেন আজকে এই টাইম টিভির মাধ্যমে, সবাই কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আসুন, সহযোগিতা করুন আমাদেরকে। এবং আমার মামা আছেন, তাকে জিয়া মামা, আপনাকেও ঈদ মুবারক এবং সালাম জান। যারা সম্ভব হলে আমাদের সাথে সহযোগিতা করুন এবং আসুন ইনশাল্লাহ। আর রহিম ভাইও আছে, রহিম ভাই তো যাবেনই আমার মনে হচ্ছে। জি, আপনারা আলী ভাইয়ের সাথে আলাপ করেন। থ্যাংক ইউ আপনাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মোবারক মামা, আপনার নেতৃত্বে এরকম কাজ আমাদের জন্য খুবই হৃদয়গ্রাহী, এবং ইনশাআল্লাহ আমাদের দরকার স্বাধীনতা দিবস উদযাপন করা, বাংলাদেশিদের এক করা। প্রবাসে খুব এই সময়টা বিভ্রান্তের সময়, খুবই দরকার। অনেক ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তার ভাই, জি, এখানে আমি যে কয়েকজন সেনেটর এবং অ্যাসেম্বলি যারা ওখানে সিএ থাকবে, তারা আমাকে জানিয়েছে তারা সেটাকে এবং খুবই আনন্দিত যে তারা বাংলাদেশ স্বাধীনতা দিবস তারা সেখানে বিল আনবে, এবং তারা সেখানে বাংলাদেশ সোসাইটিকেও তারা অভিনন্দন জানাবে এই হোস্টিং এর জন্য। তা আপনার মাধ্যমে আমরা সিনেটরদেরকে অভিনন্দন জানাবো। আমি কিছুক্ষণ আগেও অ্যাসেম্বলি ওমানের সাথে কথা বলেছি। জেনিফারের উদ্যোগ নিয়েছে, জেনিফার রাজকুমার। জন লু থাকবে, আমাদের স্টেট সেনেটর জন লু, এবং আরো অনেক স্টেট সেনেটর থাকবে, স্টেট সেনেটর এবং অ্যাসেম্বলি থাকবে। তা আমরা আহ্বান জানাচ্ছি, এবং তাহের ভাই আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি, ইনশাল্লাহ আপনিও থাকবেন। জি, আমরা চাই যে বাংলাদেশ সোসাইটি প্রথমবারের মতো যেহেতু এই আয়োজনটার সাথে সম্পৃক্ত হয়েছে, আমরা এটা ঐতিহাসিক মুহূর্ত ধরে রাখার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আরেকটি কথা শেষ করি একেবারে 5 সেকেন্ডের মধ্যে। আমরা আগামী 23 তারিখ সোমবার আমরা বাংলাদেশ স্বাধীনতা দিবস পালন করব কুইন্সবরো অফিসে। এটা আমাদের জন্য প্রথম, আমরা হোস্টিং করছি এটা এককভাবে। কুইন্সবরো অফিস মানে কুইন্সবরো প্রেসিডেন্টের যে অফিস, এখানে প্রেসিডেন্টের আমন্ত্রণে এবং তার তত্ত্বাবধানে আমরা এই প্রোগ্রামটা হোস্টিং করছি আমাদের কয়টায় বাংলা হবে? স্কুলে। এটা হবে সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টায়। এবং আমাদের বাংলাদেশি ছেলে মেয়েরা সেখানে গান গাবে, স্বাধীনতা দিবসের গান গাবে এবং কবিতা আবৃত্তি করবে। জি, বাংলা স্কুলের ছেলে মেয়েরা থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। রহিম ভাই, আপনার কাছে যাই। জানাব আব্দুল রহিম হাওলাদার, পিপলস এন্ড ড্রাইভিং এর পপুলার আমি একটু বিদায় নেই স্যার, এক্সকিউজ মনে করবেন না। থ্যাংক ইউ, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। পপুলার ড্রাইভিং এর প্রধান উনি। দীর্ঘ কত বছর হলো আপনার পপুলার ড্রাইভিং, রহিম ভাই? কত বছর হলো? 33 years. 33। অনেক বছর। ওয়াও, 33 ইয়ার্স। আচ্ছা, যাই হোক। সো 33 ইয়ার্স থেকে উনি সার্ভিস দিয়ে আসছেন। বাট আপনি জানেন যে কয়েকদিন আগে নিউ ইয়র্ক সিটিতে একটি আইন পাস হয়েছে, সেটি হচ্ছে যে 15 মাইলের বেশি স্কুল জোনে গাড়ি চালানো যাবে না। তারপরে আচ্ছা, আগে ছিল 30 মাইলের জায়গায় 25 মাইল করা হচ্ছে আপনার, এবং ক্যামেরা এত বেশি লাগানো হয়েছে যে আপনি নিউ ইয়র্ক সিটিতে গাড়ি চালানো একটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরে বাস লেন আছে, আগে 2 লেন 3 লেন ছিল, এটা 1 লাইন করা হয়ে গেছে। মানে ইটস এ বিগ মেস ফর ড্রাইভার্স। সো এই যে 15 মাইল যে স্পিড যেটা বলা হচ্ছে, এটাতে আমরা কিভাবে ড্রাইভ করব, সতর্কতা কিভাবে প্রয়োজন,
আপনার এই যে 30 মাইলের জায়গায় 25 মাইল সর্বত্র ক্যামেরা, এসব ক্ষেত্রে আমরা এই যে টিকিটের যে উপদ্রব, এই উপদ্রব থেকে নিস্তার কীভাবে পেতে পারি, এই বিষয়ে আপনার কাছে টিপস চাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে প্যানেলিস্ট তাহের ভাই এবং আমাদের ছোট্ট জিয়া ভাই অনেক মূল্যবান বক্তব্য শুনলাম। বাংলাদেশে অনেক হেল্প করতেছে, আপনাকে ধন্যবাদ। আর খুব খারাপ লাগতেছে নাজির ভাইয়ের জন্য, তো আপনার দোয়া করতেছি আল্লাহর কাছে, নাজির ভাইকে অনেক মিস করতেছি। তাই আপডেটটা দেয় মিস করতেছি। আশা করি নাজিম বছর তাড়াতাড়ি শেষ হয়ে আবার আমাদের কান্ট্রির মাধ্যমে আমরা দেখতে পাবো। তো ধন্যবাদ তাহের ভাই। হ্যাঁ, আপনি যেটা বলছেন, আপনারা জানেন বর্তমানে নিউ ইয়র্কে লোকাল যে রোড আছে ওখানে স্পিড লিমিট 25, আর বর্তমানে যে স্কুল জমি আছে ওখানে স্পিড লিমিট 20, আর লোকাল রোডে 25 আর হাইওয়েতে 55। তার মানে হাইওয়েতে 55, লোকালে 25 আর স্কুল জমি আছে 20। এরা বর্তমানে আছে। কিন্তু স্কুল এখন 15 মাইলে নামিয়ে আনছে। সেটাই আমি জানি, সেটি আমি আসতেছি আসতে। জি, তো এখন মেয়র মামদানি এবং আমাদের ডিউটি কমিশনার ট্রাফিক অ্যান্ড ট্রান্সপোর্টেশন কমিশনার মাইক সামথিং, উনি এবং মানে এই বিলটা আনছে এবং এটা ওনারা ইমপ্লিমেন্ট করবে। ওনাদের টার্গেট হলো খুব শীঘ্রই এটা ইমপ্লিমেন্ট করবে এবং বর্তমানে 8,000 লোকেশন, মানে 800 লোকেশনে, এটা প্রাইমারিতে ওনারা 800 লোকেশন নিয়ে, এটা কোন কোন লোকেশন আমরা জানি না, বাট 800 লোকেশন প্রাইমারি পর্যায়ে ওনারা এটা করবে আর কি, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। তারপরে এন্ড অফ দিস ইয়ার বলতেছে সেটা 1300 লোকেশনে, মানে স্কুল এরিয়াতে এটা ইমপ্লিমেন্ট করবে। আর মামদানি মেয়র, আমাদের মামদানি মেয়রের টার্ম শেষ হওয়ার এন্ডের মধ্যে, মানে ওনার টার্মে উনি পুরা 5 বড় যতগুলো স্কুল আছে, লাইক 2300 স্কুল জমি সব জায়গায় ইমপ্লিমেন্ট করার জন্য একটা মানে উদ্যোগ নিচ্ছে। তো এটা গুড সাইড আছে, ব্যাড সাইডও আছে। এখন যদি বলতে চাই, অবশ্যই এখানে আরো অনেকে কিন্তু এটার সপক্ষে কথা বলছে, যেমন আমাদের গ্রেস ম্যাং এটার পক্ষে কথা বলছে। তারপরে বর্তমান যে সিটি কাউন্সিলের মেজরিটি লিডার আছে উনি তার পক্ষে কথা বলছে, ডেপুটি লিডারও কথা বলছে, তারপর বেশ কিছু কাউন্সিলম্যান এটার পক্ষে রায় দিচ্ছে। তারপরে আমাদের গ্রেস ম্যাং কুইন্স বড় প্রেসিডেন্ট আমাদের ধনবান রিচার্ড এটার পক্ষে কথা বলছে। তো যেভাবে মানে এটার লক্ষণটা চলতে হতে পারছে, বাট এটা হইলে ভালো। বাট এখানে এখন হচ্ছে কি, আসলে নিউ ইয়র্ক সিটি যেটা চাচ্ছে, আমার মনে হইতেছে রিসেন্টলি যে 2-1 বছর যে ট্রাফিক রুলস গুলো চেঞ্জ হচ্ছে, তাতে ওনারা চাচ্ছে মানুষ গাড়ি কম চালায়, পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করুক, এটি আমার মনে হচ্ছে মেইন টার্গেট। কিন্তু আপনারা দেখেন অনেকগুলো জায়গায়, এটা আমিও কমিটি ভোট মেম্বার, কিন্তু আমিও কিন্তু তার পক্ষে করা গেছি ভাই। যেমন নর্দার্ন বুলওয়ার্ড, স্টেট মনে করেন নর্দার্ন বুলওয়ার্ড, তাই 2 লেনে গাড়ি চলতো, তাতে ট্রাফিক হইতো, এখন পুরো একটা লেন করে দিচ্ছে। বাসের জন্য একটা বাস দেখা যায় অনেক পরে পরে একটা বাস আসতেছে, কিন্তু তাদের জন্য একটা পুরো লাইন রেখে দিচ্ছে, রাইট, লেনটা রেখে দিচ্ছে। আর মানে ওটা দিয়ে গাড়ি চালানো যায় না, গাড়ি চালালে সিটি গেট আছে, অনেক কিছু আছে, এগুলো জানেন তো, ট্রাফিক পয়েন্ট চলে যাবে, অনেক কিছু। যেহেতু মুভিং ভায়োলেশন, ওটা টিকেটে শুধু মানি যাবে না, যেহেতু মুভিং ভায়োলেশন তাতে পয়েন্টে যাবে। হ্যাঁ, তো এইগুলি ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তার মানে চাচ্ছে ওনারা যে নিউ ইয়র্ক সিটির মানি মেক হোক, প্লাস মানুষ গাড়ি কম চালাবে। একদিকে হলো টিকিট ফেলে ইনকাম হচ্ছে সিটি, মানি আসতেছে, রাইট, টিকিটটা ফ্রি না, মানি হচ্ছে সিটি আনসার করছে ভালো মানি। আরেকদিকে হলো আপনার পাবলিক যদি গাড়ি চালানো বন্ধ কমে যায়, পাবলিক ট্রান্সপোর্টেশন মানুষ ইউজ করবে, দ্যাটস অলসো সিটি ইনকাম। তো সিটির তো ইনকামের জন্য এগুলি করতেছে। অফকোর্স আমি বলবো এটা সেফটির জন্য দরকার আছে, সেফটির জন্য দরকার। তবে এখানে স্কুল জুনিং এ 20 মাইল ছিল, তারপরে স্কুল বাম্প আসবে, মানে স্কুল জুনিং দিকে বাম্প, স্পিড বাম্প আছে তো না। তারপরে আবার মানে প্রত্যেকটা স্কুলে কিন্তু যে গার্ডরা থাকে না, ট্রাফিক স্কুল গার্ডরা, তারাও কন্ট্রোল করে ট্রাফিক। তো এটা নট ব্যাড, ওগুলো ভালো চলতেছিল, বাট এখন আর 15 মাইল করছে, এটার পক্ষে অনেকেই কথা বলতেছি। হ্যাঁ, তো এখানে আমি বিপক্ষে যাব না, তবে মানে
কি বলবো, এটা বিপক্ষে তো যাওয়ার কোনো সুযোগ নাই। ট্রাফিক জি। অবশ্যই যদি লো স্পিডে গাড়ি চলে তাহলে মানে অ্যাক্সিডেন্ট কম হবে, that's true। আর এখানে স্কুল বাসের অনেক কিন্তু আপনারা জানেন, অনেকে অনেকে মানে না টিকিট খায়। যেমন স্কুল বাস যখন নাকি দাঁড়াইয়া বাচ্চাকে লোডিং আনলোডিং করে, তখন কিন্তু ফ্লাশিং রেড লাইটটা থাকে, ওটা ফ্লাশ করলে তো অটোমেটিক দুই দিকের গাড়ি থেমে যাবে না, ইভেন তো টু এর রোডে অপর দিক দিয়েও গাড়ি ক্রস করতে পারবে না। ইয়েলো লাইন থাকলে ওই দিকে, টু এর রোডে ওই দিক দিয়ে গাড়ি পাস করতে পারবে না, তাহলে এটা ট্রাফিক ল এখানে। এবং এটার জন্য ভালো পয়েন্ট আছে, প্লাস আপনি টিকেটের মানে পেপার প্রিন্ট দিতে হলে লাইসেন্সিং পয়েন্ট হবে, অনেক কিছু। হুম। তো এটা আসলে এখন কি বলবো, এটা মানে এই যে বললাম ব্যাড সাইড আছে, গুড সাইড আছে। হ্যাঁ, গুড সাইড বলতে হ্যাঁ বাচ্চাদের সেফটির জন্য তো সবাই কথা বলতেছে, এটা ভালো হবে। আর বাস লাইন দিয়ে যেভাবে ট্রাফিক থেকে কন্ট্রোল করতেছে, এবং ইউএসপি এত সাইন দিতেছে, মানে বাইক লেন এগুলি দিয়ে আসলে গাড়ি চালানো প্রতিদিন বাইক লেন, তারপরে আপনার বাস লেন, হ্যাঁ, তারপরে স্কুল জোনিংটা আমি অ্যাকসেপ্ট করি, বাট এটা তো শুধু জি। স্কুল জোনিং একটু 15 মাইল থাকবে না, না, এটা বুঝতে কিন্তু পারছি এটা, বাট তারপরে আপনি যে ট্রাফিকের যে ফ্লো, এই হ্যাঁ, ফ্লোতে এটা তো অনেক গাড়ি জায়গায় চালানো খুবই দূর হয়ে যাচ্ছে আপনার। কঠিন হয়ে যাবে। হ্যাঁ, মানুষ তো ওইভাবে কিভাবে চিনতে পারবে? এরপরে আবার আছে টিকিট, টিকিট, হ্যাঁ, মানে ক্যামেরা। ক্যামেরা, হ্যাঁ ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যারা ড্রাইভ করেন তাদেরকে চিন্তা করে টাইম আচ্ছা, ক্যামেরা কোথায় আছে না আছে এটা চিহ্নিত করার পথ কি আপনার? হোয়াট ইজ দ্য ওয়ে? যে আমি তো বুঝতে পারছি না ক্যামেরা কোথায় আছে। কিন্তু ক্যামেরার কোনো সাইন থাকে না। হ্যাঁ, ওটা আপনাকে জানতে হবে। ড্রাইভ করতে করতে আমাদের ড্রাইভ করতে করতে আমরা জানিয়ে গেছি যে এলাকাতে থাকবে এই সুইচ বোর্ডে কোথায় কোথায় ক্যামেরা আছে, আমরা যারা ড্রাইভ মোটামুটি ড্রাইভ করি তারা জানি। আর ওরা তো সাইন দিবে না। আর আপনি যদি জিপিএস ইউজ করেন তখন কিন্তু ওরা বলে দিতেছে যে স্পিড ক্যামেরা। So, একটা জিনিস আমার মনে হয় যে অনেকে খেয়াল করতে পারেন যে প্রত্যেক ক্যামেরার আগে কিন্তু একটা সাইন পোস্ট থাকে যে 25 মাইল স্পিড লিমিট, হ্যাঁ। ক্যামেরা এনফোর্স, সামথিং লাইক দিস। এটা থাকে থাকে অনেক জায়গায় যখনই দেখবেন তখনই মনে করবেন সামনে আপনার ইয়ে আছে, মানে ক্যামেরা আছে। ক্যামেরা আছে। হ্যাঁ, Right. speed হবে। তো এটা সিটির ইনকাম হবে, আর মানুষের অবশ্যই লাইফ সেভ হবে বাচ্চাদের। হ্যাঁ, এটা ভালো। তবে যেভাবে স্পিড করতেছে ড্রাইভার একটু সময় নিয়ে বেরোতে হবে, টাইম নিয়ে বেরোতে হবে। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ সো মাচ। সো লাইফ স্টাইল আমাদের চেঞ্জ করতে হবে। সো সময় নিয়ে বের হতে হবে, ধৈর্য থাকতে হবে, হং দেওয়া যাবে না। Right. আপনাকে আস্তে ধীরে ড্রাইভ করতে হবে। আগে 3 লেন ছিল, 2 লেন ছিল, এখন 1 লেন। সো আপনাকে এইসব বিবেচনায় মানে সামনে রেখে গাড়ি চালাতে হবে। আর Right. গাড়ি যদি না চালানোতে মনে করেন বাসে চড়বেন তাহলে দ্যাটস ওকে, ইউ ক্যান। হ্যাঁ, কিন্তু ওই যে প্রথমে উনি করবেন 800 লোকেশনে আগে দিবে, তারপরে এন্ড অফ দিস ইয়ার 26 এর মধ্যে উনি করবেন যেটা বলতেছে 1300। তারপর ওনার টার্ম ওভার হওয়ার আগে, মানে ওনার ফার্স্ট টার্ম শেষ হওয়ার আগে 2300 যতগুলো স্কুল আছে সবগুলি ট্রেনিং এ ফাইভ বলেছে এই লটা ইমপ্লিমেন্ট করার জন্য আর কি চিন্তা করছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে যে এই কিডনির যে ব্যাপারটি আপনি আলোচনা করলেন, সো আমাদের এখানে যারা কিডনি ড্যামেজ অথবা কিডনির যদি আংশিক কোনো প্রবলেম হয়, তাহলে এই কিডনি ডোনার আমরা কীভাবে পেতে পারি, বা এটার প্রতিস্থাপন বা এটা পুনঃস্থাপন যে কিডনির, অনেকে ইন্ডিয়া ছাড়া মনে করে এখানে কোনো সুযোগ আর নাই। ডু ইউ হ্যাভ এনি টিপস? বাংলাদেশে না, এখানে আমেরিকাতে আপনার। আমেরিকাতে ফ্যামিলি যদি কেউ দেয় ম্যাচ করে তাহলে লিভিং ডোনার হয়, এটা বেটার। আর এমনি যেটা আমরা কিডনি ট্রান্সপ্লান্ট যেটা হয় সেটা হচ্ছে ডিজিজ ডোনার। যেমন একজন ইয়াং ম্যান, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ড্রাঙ্ক ড্রাইভিং, ব্রেন ডেড, ওই কিডনিগুলো থেকে 75% ওদের থেকে আসে। তো কোনো কারণে যদি মানুষ ভালো করে গাড়ি চালায় 15 মাইল স্পিড, যেটা উনি বললেন আব্দুল ভাই, যে তাহলে তাদের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কম। তো দুঃখ ফ্যামিলির জন্য ভালো, কিন্তু কিডনি ডায়ালাইসিস পেশেন্ট যারা ওয়েট করতেছে তারা ওটা পাবে না। তো আরেকটা আছে সিস্টেম, যেমন আমার যদি কেউ ডোনার থাকে আমার ফ্যামিলির মধ্যে কিন্তু আমার সাথে ম্যাচ করছে না, তখন এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে যে আমার ডোনারটা আরেকজনকে দিতে পারবে, তার ডোনারটা আমাকে দিবে। তো ডিরেক্টে না দিয়েও লিভিং ডোনার যারা বেঁচে যাচ্ছে কিডনি ডোনেট করে, কিডনির কিন্তু 2টা,
হার্ট ডোনেট করা যায় না, কিডনি ডোনেট করে মানুষ কিন্তু নর্মাল লাইফ লিড করে। অনেকে ভয় পায়, যাদের ডায়াবেটিস নাই, হাই ব্লাড প্রেশার নাই, ফ্যামিলি হিস্ট্রি, কিডনি প্রবলেম নাই, তারা ডোনেট করতে পারেন। তো এই ডোনেশন ছাড়া বাইরে থেকে, যেটা ইন্ডিয়াতেও কিন্তু এখন গিয়ে পয়সা দিয়ে কিডনি কেনা যায় না। অনেকে চেষ্টা করছে, আমেরিকানরা যে আগে পাওয়া যেত, গরিব মানুষ তার কিডনি ডোনেট করতো, সেটা অনেকে কন্ট্রোভার্সি, কেউ বলে যে এটা অসুবিধা কি, একজন মানুষ সে গরিব, সে একটা কিডনি, সে তো মারা যাচ্ছে না, সবাই তো দিতে পারে, যে দিতে পারছে, যদি 1 লাখ টাকা 2 লাখ টাকা পেয়ে একটা, তো এগুলো নিয়ে কিছু এথিক্যাল ব্যাপার আছে। জি। তো এই জন্য কিন্তু বাংলাদেশে একটা সুবিধা হয়েছে এখন, আগে বাংলাদেশে খুব স্ট্রিক্ট ছিল। বাংলাদেশে তো ডিসিজ ডোনার মানে ব্রেন ডেড পেশেন্ট একদম নাই, মানে কেউ দিতেই চায় না, এটা এখনো শুরু হয় নাই, তো একটা মাত্র 2টা হয়েছিল। কিন্তু সাধারণত মেয়েরা দেয়, মারা বাচ্চাদের দেয়, বোনরা দেয়, ছেলেরা সম্ভব ভীতু বাংলাদেশে। আমি জানি না, ওয়াইফরাও দেয় অনেক সময়। তো এটা জোর করে দেয় কিনা জানি না, কিন্তু মোস্টলি মেয়েরা দিচ্ছেন। কিন্তু একটা ভালো জিনিস আসছে এখন, আগে আত্মীয় স্বজন ছাড়া ইভেন খালাতো ভাই পর্যন্ত দেওয়া হতো না, এখন সেটা হচ্ছে। এখন নতুন একটা সিস্টেম তারা এগ্রি করছে, এটা সিম্পাথেটিক ডোনার, আনরিলেটেড। আমি একজনকে দিতে চাইছি, আমার আত্মীয় না, কেউ না, আগে এটা মানা ছিল। এইটার থ্রুতে এখন অনেক সময় ডিফিকাল্ট হবে, যে অনেকে হয়তো পয়সা দিয়ে কিনবে, কিন্তু সে বলবে যে আমি ওনার দুঃখে দুঃখে আমি দিতে চাচ্ছি। তো ওরকম কিছু একটা হবে। তো এইটা হয়, কিডনি ট্রান্সপ্লান্টেশনটা বাংলাদেশে বাড়বে। ভালো জিনিস হচ্ছে, যেহেতু ডোনার দেওয়া হয়, জীবিত ডোনার, বাংলাদেশের কিডনি ডোনেট করার পরে কিন্তু ফেল কম করে, কারণ এগুলো মানে সব ডোনার। আর আমেরিকাতে যখন ডিসিজ ডোনার, যারা ব্রেন ডেড, তাদের কিডনি খুলে অনেক জায়গায় নিতে নিতে যে সময়টা ইয়ে হয়, ওটাতে কিন্তু রিজেকশন রেট অনেক বেশি। তো অনেক সময় বাংলাদেশে এই জন্য এখন যত ট্রান্সপ্লান্ট হচ্ছে, সেকেন্ডারি ক্লিনিকে ডক্টর কামরুল আহমেদ একজন, সে 2000 একাই করেছে, সে আবার পয়সা নেয় না, কিডনি ওর অপারেশনটা নেয় না, কিন্তু অন্য জিনিসগুলো হাসপাতালে লাগে। ও একটা মুক্তিযোদ্ধার ছেলে, খুবই মুসল্লি এখন। তো ও, ওকে আমি বললাম যে তুমি এখন পর্যন্ত তো যেহেতু সবাই লিভিং দিচ্ছে, নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঢুকাই দিচ্ছ, কিন্তু যখন ডিসিজ ডোনার হবে, আরেক জায়গা থেকে আসবে, তখন যেসব ওষুধ এক্সট্রা লাগবে, ওইটা বাংলাদেশে এখন রেডি না। ওইটা যে সাইড এফেক্ট হবে, ইনফেকশন হবে, ওইটার জন্য বাংলাদেশে এখন তৈরি না। ওদেরকে আমাদের তৈরি করতে হবে, যে কমপ্লিকেশন কিভাবে সেটা হবে ভবিষ্যতে, কোনো চিন্তার কারণ নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে আবারও ঈদ মুবারক, অনেকদিন পরে দেখা হলো, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ জনাব আব্দুর রহিম হাওলাদার, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের দুজনের প্রতি আমাদের কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমরা টাইম এক্সক্লুসিভ দেখলাম, এবং আপনাদের আগে যেটা জানিয়েছি যে নাজমুল হাসান সাহেব উনি হাসপাতালে আছেন, উনি সোমবারে ওনার রিলিজ হওয়ার সম্ভাবনা আছে, এবং এরপরে হয়তো উনি দেখবেন যে অ্যাসেস করবেন যে কবে নাগাদ উনি জয়েন করতে পারবেন আমাদের সাথে। ওনার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।